সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2024 উপলক্ষে নিউজ 24 এর বিশেষ আয়োজন। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন। গত 36 বছর যাবৎ বাংলাদেশ এই ব্লু হেলমেটের অধীনে দায়িত্ব পালন করছে এবং এই মুহূর্তে বাংলাদেশ সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। এক নজরে যদি বলি, গত 36 বছরে বিশ্বের 43টি দেশের 63টি মিশনে 1,94,856 জন শান্তিরক্ষী তাদের দায়িত্ব পালন করেছেন এবং এই মুহূর্তে 13টি মিশনে 6,092 জন দায়িত্ব পালন করছেন, যা সংখ্যার বিচারে সর্বোচ্চ। আমাদের সাথে শান্তিরক্ষী দিবস নিয়ে আলোচনা করার জন্য তিনজন অতিথি আছেন। আমি একটু পরিচয় করে দিতে চাই। শুরুতে আমার ডান দিকে আছেন ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, পরিচালক আইটি পরিদপ্তর, সেনা সদর, ঢাকা সেনানিবাস। জেনারেল চৌধুরী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। তারপরে আছেন ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ, পরিচালক নৌ অস্ত্র পরিদর্শন ও সরবরাহ পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। তারপরে আছেন গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক, সিনিয়র স্টাফ অফিসার, বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, বিমান বাহিনী সদর দপ্তর, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি একটু শুরু করতে চাই ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, আপনার কাছ থেকেই একটা গল্প দিয়ে শুরু করতে চাই, খুব কঠিন আলোচনায় না যাই। আপনার মিশনের একটা উল্লেখযোগ্য গল্প, একটা অভিজ্ঞতা, একটু গল্প দিয়েই শুরু করি আলোচনাটা। ধন্যবাদ নিউজ 24 আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা জেনে থাকবেন যে আমরা যখন ইউএন মিশনে জয়েন করি, ওখানে দুই ধরনের ডিপ্লয়মেন্ট থাকে। একটা স্টাফ অফিসার অথবা ইউনাইটেড নেশনস অবজারভার হিসাবে ডিপ্লয়মেন্ট থাকে, আর একটা হচ্ছে কন্টিনজেন্ট মেম্বার হিসাবে ডিপ্লয়মেন্ট থাকে। তো তখন দেখা যায় যে আমার দুটোতেই অভিজ্ঞতা আছে। আমি প্রথম মিশন করেছি 2002 এবং 3 সালে সিয়েরা লিওনে। ওখানে আমি দেখেছি তারা বাংলাদেশকে খুবই ভালোবাসে এবং আপনারা অলরেডি আলোচনা করেছি কিছুক্ষণ আগে যে বাংলাদেশকে তারা বাংলা ভাষাকে তারা দ্বিতীয় ভাষা হিসাবে নিয়েছে। তো এখানে আমি একটা খুব বাস্তব একটা অভিজ্ঞতা বলবো। আমরা মাঝে মাঝে একটা পেট্রোলিংয়ে যাচ্ছিলাম, তো দুটো বাচ্চা তারা কান্নাকাটি করছিল আর কি, ছোটো বাচ্চা। তো হঠাৎ আমরা যখন পাশ দিয়ে যাচ্ছি তখন দেখা গেল যে তারা কান্না থামিয়ে বাংলা বলে, আমরা পাস করে যাওয়ার পরে আবার দেখছি তারা সেম কান্নাকাটি শুরু করলো। এটা একটা খুব ভালো জিনিস, তারা তাদের এত ভালোবাসা, এটা আমরা খুব ক্লোজলি দেখতে পেরেছি। এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই। আমরা জানি যে 1988 সাল থেকে প্রথম ইরান ইরাক যে যুদ্ধ, ওখানকার ইনুমক যে মিশনটা ছিল, সেই মিশন থেকে আমাদের ইউএন মিশনের যাত্রা শুরু। ওখানে আমাদের যারা মিলিটারি অবজারভার ছিলেন তারা অত্যন্ত ভালো কাজ করেছেন, তারা ভূয়সী প্রশংসা অর্জন করেছেন আমাদের অন্যান্য দেশের সাথে। সেখান থেকেই কিন্তু মিশনের শুরু এবং এরাই কিন্তু বিভিন্ন ধরনের ফিডব্যাক দিয়েছে যে বাংলাদেশি মিশন যারা করে অফিসাররা খুবই ট্যালেন্টেড। এছাড়াও বিভিন্ন ফোর্স হেডকোয়ার্টারে অথবা সেক্টর হেডকোয়ার্টারে যেসব স্টাফ অফিসাররা থাকেন তারাও খুব ভালো কাজ করেন। এরই ধারাবাহিকতা কিন্তু পরবর্তীতে 1999, 1995 বা তার পরবর্তীতে বিভিন্ন ধরনের কন্টিনজেন্ট অপারেশনে গিয়েছে এবং ইউএন মিশনে অংশগ্রহণ করেছে। তো আমরা সেই সকল স্টাফ অফিসার এবং ইউএন অবজারভার যারা ইউএন মিশনে জয়েন করেছেন এবং অত্যন্ত সুন্দরভাবে কাজ করেছেন, তাদেরকে আমি সালাম এবং শ্রদ্ধা জানাই এবং তাদের এই অবদানকে আমাদের স্বীকৃতির মধ্যে আনতে হবে। এটা একটা অভিজ্ঞতা। দ্বিতীয়ত, আমরা যখন কঙ্গোতে যে মিশনটা করেছি, কঙ্গোতে আমি ফোর্স হেডকোয়ার্টারে ছিলাম। ওখানে স্টাফ অফিসার যারা ফোর্স হেডকোয়ার্টারে প্রতিদিন মর্নিং ব্রিফ হতো, ফোর্স কমান্ডার থাকতেন ওখানে। ওখানকার যে বাংলাদেশি যে স্টাফ অফিসার ছিল, অপারেশন স্টাফ অফিসার, সে ছিল হচ্ছে এই পুরা অপস রুমের পিভট হিসাবে। উনি সবসময় সব ব্রিফিং যেগুলো হতো সেগুলোতে উনি লিড করতেন এবং ফোর্স কমান্ডার তাকে খুব পছন্দ করতেন। এবং এভাবেই কিন্তু বাংলাদেশের যে শান্তিরক্ষীরা আছে বা ফোর্স হেডকোয়ার্টারের অন্যান্য যারা আছে, বাংলাদেশকে তারা অত্যন্ত পছন্দ করতেন এবং যার ফলশ্রুতিতে অন্যান্য মিশনে বা যে কোনো জায়গাতে আমাদের সুনাম সুখ্যাতি বৃদ্ধি পেত। এটা বলে আমি শেষ করছি আমার অভিজ্ঞতার কথা। একটু ছোট্ট করে একটু যদি বলেন, মানে বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় আপনাদের পোস্টিং হয়, বিভিন্ন রকম দায়িত্ব পালন করেন, তার সাথে মিশনের অভিজ্ঞতাটা কি একটু আলাদা? মানে অভিজ্ঞতার ঝুলিটা কি অনেক বেশি সমৃদ্ধ হয়? অবশ্যই অবশ্যই। যেমন এখানে আমরা একটা বিদেশের মাটিতে যাচ্ছি, বিভিন্ন ধরনের লোক দেখতে পাচ্ছি এবং মানুষের বিহেভিয়ারটাও এক এক দেশের সাথে এক এক রকম। যেমন আমি সিয়েরা লিওনে দেখেছি, তারা খুবই ডোসাইল, খুবই ভদ্র, ইউএনের প্রতি তাদের একটা অন্যরকম মমত্ববোধ আছে। অন দ্য আদার হ্যান্ড, যখন আমরা কঙ্গোতে গিয়েছি, কঙ্গোতে আবার সেখানে দেখা গেছে এলাকা ভেদে তাদের কিছুটা এন্টি ইউএন বা জাতিসংঘের বিরুদ্ধে কিছু তাদের যে সেন্টিমেন্টটা আছে এটা কাজ করেছে, তাদেরকে কিছুটা বৈরী ভাবাপন্ন বা কিছুটা হোস্টাইল দেখা গিয়েছে। তো এ ধরনের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আমরা পেয়েছি। ধন্যবাদ জেনারেল চৌধুরী আপনার চমৎকার অভিজ্ঞতার জন্য। আমার ধারণা আপনাদের সবারই এই অভিজ্ঞতা আছে। আমরা তো যখন আলোচনা হয় ইউএন মিশন থেকে যারা ফেরেন, অনেক অভিজ্ঞতা শুনি। এই অভিজ্ঞতা শুনতে গেলে আসলে সময় কুলাবে না। আমি একটু যেটি বলছিলেন ব্রিগেডিয়ার চৌধুরী, যে এক এক জায়গায় এক এক রকম মানুষ, এক এক দেশের ডেমোগ্রাফি, টপোগ্রাফি এক এক রকম,
কিন্তু সেগুলোতে তো যাওয়ার পর হয়তো আপনি অভ্যস্ত হচ্ছেন, এই যাওয়ার আগেও একটা জার্নি আছে আপনাদের, প্রি ডিপ্লয়মেন্ট, একটা ট্রেনিং, একটা প্রস্তুতি, সেটি একটু সংক্ষেপে শুনতে চাইবো। মানে কি ধরনের জার্নির মধ্য দিয়ে আপনি শেষ পর্যন্ত গিয়ে বাছাই প্রক্রিয়ার পর নির্ধারিত হয়ে আপনারা মিশনে যান? প্রথমেই আপনার মাধ্যমে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস 2024 উপলক্ষে আজকের আয়োজনে চ্যানেল নিউজ 24-এর সকল দর্শকদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং নিউজ 24-কেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। একজন শান্তিরক্ষী হিসেবে এটা আমার জন্য নিঃসন্দেহে অত্যন্ত সম্মানের বিষয়। আমি প্রথমেই সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার হাত ধরে আমরা পেয়েছি একটা মানচিত্র, একটা দেশ। আর এই মানচিত্র নিয়েই আমরা বিশ্বের বিভিন্ন দেশে শান্তির পতাকা নিয়ে নিজেরা দেশের স্বার্থে দেশের সম্মান রক্ষা করে চলেছি। আমি যদি আপনার প্রশ্নের উত্তরে সরাসরি যাই, আমরা 3 বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছি। আমাদের নিজস্ব বাহিনী, নিজস্ব কাজকর্ম ধারা ভিন্ন রকমের, বাট যখন আমরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যাই, এটার ম্যান্ডেট অনুযায়ী আমাদের কিছু কিছু কাজ কমন থাকে, যেটার প্রস্তুতিকাল বাংলাদেশ থেকেই নেওয়া সম্ভব। আমি নৌবাহিনীর ক্ষেত্রে যদি পরিষ্কারভাবে বলি, আমরা এই মুহূর্তে 2টি দেশে, লেবানন এবং সাউথ সুদানে আমাদের বিশেষায়িত নৌ কন্টিনজেন্ট রয়েছে। একটাতে আমাদের জাহাজ রয়েছে, একটি বাণিজ্য সংগ্রাম অত্যাধুনিক একটি জাহাজ লেবাননে, এবং সাউথ সুদানে আমাদের একটি কন্টিনজেন্ট রয়েছে ফোর্স মেরিন ইউনিট হিসেবে। প্রস্তুতিকাল শুরু হয় বাংলাদেশ থেকে, কারণ আমি যেভাবে আপনি বলেছেন যে এক একটা দেশের চ্যালেঞ্জ এক এক রকমের হয়। আমি যদি শুরুতেই বলি, সংস্কৃতিগত একটা বাধা থাকে, কারণ আমরা যেই দেশে যাচ্ছি সেই দেশে নিজস্ব কিছু স্পর্শকাতর বিষয় থাকে যেগুলোকে সম্মান জানাতে হয় আমাদের। এখানে ভূপ্রকৃতিগত আপনি বিষয়টা এনেছেন, টপোগ্রাফির একটা চ্যালেঞ্জ থাকে, ভাষা একটা চ্যালেঞ্জ। আপনি যে সমস্ত দেশে যাবেন, যদি সেখানে লেবাননের যে ভাষা, আরবীয় ভাষা এখানে চলছে, আবার পাশাপাশি আপনি যদি সিয়েরা লিওনে যান সেখানে এক রকমের ভাষা চলছে, আবার আপনি যদি আইভরি কোস্টে যান সেখানে ফ্রেঞ্চ চলছে। সো আলটিমেটলি আমাদেরকে মিনিমাম একটা ধারণা নিয়ে যেতে হয়। ইভেন আমাদের যদিও দোভাষী থাকে অথবা ইন্টারপ্রেটার থাকে, তারপরেও আমাদের প্রস্তুতিটা নিতে হয়। পাশাপাশি বাংলাদেশে আমি যদি বলি প্রস্তুতির কথা, আমরা একেবারে ইন্ডিভিজুয়াল লেভেল থেকে প্রস্তুতিটা শুরু হয়। সেটা তার মনস্তাত্ত্বিক প্রস্তুতি শুরু হয়। দলগতভাবে আমরা যেই কন্টিনজেন্ট যাচ্ছে অথবা একটা জাহাজ যাচ্ছে, সেটার জন্য যে প্রস্তুতিটা দরকার হয় দলগতভাবে, এবং বাহিনী থেকে সামগ্রিকভাবে তাকে প্রস্তুত করে দেওয়ার জন্য কিছু প্রস্তুতি আমরা এখান থেকে নিয়ে পাঠাই। এই মুহূর্তে বানুজা সংগ্রাম লেবাননে রয়েছে। এই জাহাজটি যাওয়ার পূর্বে এখানে যারা ডিপ্লয়েড হয়েছেন প্রত্যেককে আমাদের নৌঘাটিতে চট্টগ্রামে বানুজা ইসাখানে নিয়ে প্রত্যেককে এই জাহাজের ইনস অ্যান্ড আউটস, প্রত্যেকটা টেকনিক্যাল আইটেম, প্রত্যেকটা ডিটেলস এখান থেকে তাদেরকে প্রস্তুতি দিয়ে পাঠানো হয়েছে, যাতে ওখানে গিয়ে তারা তাদের সর্বোচ্চটা দিতে পারেন। একই রকমের সাউথ সুদানে যে কন্টিনজেন্টটা যাচ্ছে তাদেরকে প্রি ডিপ্লয়মেন্ট ট্রেনিংয়ের জন্য নেওয়া হয়, সেখানে তাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো দেখা হয়, সেখানে প্রাতিষ্ঠানিক যে সমস্ত প্রস্তুতির প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমরা দেখছি। বড় যে বিষয়টা হয়, নেভি একটা টেকনিক্যাল সার্ভিস হওয়ায় আমাদের লজিস্টিক্স চেইনটা খুব স্ট্রং এখানে করতে হয়, এটা প্রত্যেকের জন্য সমান। এই যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আমাদের লজিস্টিক্স চেইনটাকে, ম্যানেজমেন্টটাকে, সেই প্রস্তুতিটা এখান থেকে গ্রহণ করছি আমরা। সর্বশেষ আমি যদি বলি, সামগ্রিকভাবে আমরা দেশ থেকে যখন পাঠাচ্ছি, বিপসট আমাদের এখানে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানের একটা অবস্থানে আমাদেরকে নিয়ে গেছে শান্তিরক্ষীদেরকে। সেখান থেকেও তাদেরকে প্রস্তুতিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে আমরা আন্তর্জাতিক মানদণ্ড তো অবশ্যই, হয়তোবা ক্ষেত্রবিশেষে আমরা তাদের চাইতে বেটার পারফর্ম করছি মিশনগুলোতে। ধন্যবাদ ক্যাপ্টেন আহমেদ। আমি এই বিপসট সম্পর্কে একটু আলাদা করে জানতে চাইব গ্রুপ ক্যাপ্টেন রাজ্জাক আপনার কাছ থেকে। মানে বিপসট তো বিশেষায়িত একটি স্থান এই প্রশিক্ষণের জন্য, এবং নৌবাহিনী আলাদা করে হয়তো জাহাজের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে, কিন্তু কিছু প্রস্তুতি থাকে না কমন, মানে সবার জন্য, সেটি মেন্টাল ফিটনেস থেকে শুরু করে ফিজিক্যাল ফিটনেস পর্যন্ত। সেই জার্নিটা কেমন, মানে এটা কি খুব সহজ? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আপনার মাধ্যমে নিউজ 24 এবং সকল দর্শককে বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের মানসিক প্রস্তুতি অথবা এবং শারীরিক প্রস্তুতি মিশনে যাওয়ার আগে, এটা অবশ্যই দরকার। কারণ আমরা যে সমস্ত জায়গায় মিশন করতে যাই, ওখানে কিছু জায়গা আছে একেবারেই জঙ্গল, অনেক জায়গা আছে পাহাড়ি, অনেক জায়গা আছে মরুভূমি। সুতরাং ওই টেরেনগুলা, এলাকাগুলা, ওদের আবহাওয়া আমাদের মতো না। সুতরাং আমাদের একটা শারীরিক পরিবর্তন নিয়ে আসতে হয়
এটার জন্য অনেক বেশি প্রশিক্ষণ, যেটা আমরা সবসময় করে থাকি, এবং মিশনে যাওয়ার আগে ওটার জন্য আবার আলাদা করে প্রশিক্ষণ নেওয়া হয়। আমাদের যেমন ডিটেইল কোর্স করা আছে যে আপনি যাওয়ার আগে শারীরিক এই কাজগুলো করে যাবেন, লাইক রুট মার্চ করবেন, আপনি আলাদাভাবে ফায়ারিং করবেন, এবং আমাদের যে ম্যান্ডেটগুলো দেওয়া থাকে এই ম্যান্ডেটগুলো সবাইকে মানে জানানো হয়, সবাই ওইটার উপরে প্রশিক্ষণ নেয়, পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে পাশ করে। সো আমরা ম্যান্ডেটগুলো জানি যে আমরা কেন যাচ্ছি। আর আরেকটা বড় জিনিস হলো আমরা ওখানে যাচ্ছি, আমরা বাংলাদেশকে নিয়ে যাচ্ছি, বাংলাদেশের পতাকাকে নিয়ে যাচ্ছি। সো এই জিনিসটাও সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয় যে আমরা প্রত্যেকটা ব্যক্তি, আমরা যারা যাচ্ছি তারা বাংলাদেশের পতাকাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার জন্য যাচ্ছি। সুতরাং এই দেশের মানে সুনাম ক্ষুণ্ণ হয় সেটা যেন কারো মাধ্যমেই না হয়, এই জিনিসটা সবার মধ্যে মনের মধ্যে গেঁথে দেওয়া হয়। আর আরেকটা প্রস্তুতি হলো আপনার যে আমরা অনেকেই আমাদের পরিবার দেশে রেখে যাচ্ছি। এই পরিবারও কিন্তু সবসময় আমাদের জন্য দুশ্চিন্তায় থাকে, যদিও এখন কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে, বাট আমরা যখন এখানে যারা আছি প্রথম মিশনে গিয়েছি, আমাদের এরকমও হয়েছে যে আপনার একদিন 10 দিন পরে হয়তো আপনি 2-3 মিনিটের জন্য পরিবারের সাথে কথা বলতে পারছেন, মানে দেখা তো অনেক দূরে, ভিডিও কল অথবা এগুলো তো অনেক দূরে। সো এই পরিবারকে রেডি করে রেখে যাওয়াটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদের ছিল এবং এখনও আছে, কারণ আমাদের অনুপস্থিতিতে পরিবার কীভাবে চলবে সেই দিক দিয়েও আমাদেরকে চিন্তা করতে হয়। মানে প্রস্তুতি শুধু আপনার না, আপনার পরিবারকেও একটা প্রস্তুতি নিতে হয়, সেটি অনেকাংশেই মানসিক। ছোট্ট করে যদি একটু বলেন, এই বাছাই প্রক্রিয়ার মধ্যে ঢোকার সময় কি একজন সদস্যর সার্ভিস ট্র্যাক রেকর্ডও বিবেচনায় নেওয়া হয়? সার্ভিস ট্র্যাক ও না, বেসিক্যালি সার্ভিস ট্র্যাক রেকর্ডটাই মেইন। আপনি কেমন পারফর্ম করেছেন, আপনার ডিসিপ্লিন কীরকম, আপনি অন্যান্যদের প্রতি আপনার মনোভাব কীরকম, এবং আপনি যদি একজন মানুষের সাথে চলাচল করেন, আমরা যখন সবাইকে মানে সারাক্ষণ নিরীক্ষণ করি, সো আমরা বুঝতে পারি যে অন্য ধর্মের প্রতি, অন্য সংস্কৃতির প্রতি আপনার মনোভাব কীরকম। সুতরাং আমরা যেহেতু মিশনে যাই, ওখানেও কিন্তু আমরা ভিন্ন ধর্ম, ভিন্ন জাতি, ভিন্ন ভাষা, সব কিছুই ভিন্ন। সুতরাং এদের সাথে কিভাবে কত বেশি আপনি উদার হতে পারবেন, এবং আমরা এই জিনিসগুলো চেক করা হয়। এবং প্রফেশনালিজম যেটা, পেশাদারিত্ব, আপনার বেসিক প্রফেশন যেটা, সেটা তো সবার আগে, না হলে তো আমরা মিশনে গিয়ে কিছু করতেই পারবো না। এবং আমরা এই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের এত সুনাম, এটা কিন্তু আমাদের ওই পেশাদারিত্ব, আমাদের দেশপ্রেম বলেন, আমাদের সর্বস্তরের যে নেতৃত্বের প্রতি আমাদের যে অকুণ্ঠ দায়বদ্ধতা, এগুলোর কারণেই আমরা অর্জন করতে পেরেছি। আমরা আরও কিছু বিষয় আলোচনা করবো, একটা বিরতি নিয়ে ফিরতে চাই। প্রিয় দর্শক, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে বিশেষ এই আয়োজনে একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নিউজ 24-এর বিশেষ আয়োজন। আমাদের সাথে 3 জন অতিথি আছেন, ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ এবং গ্রুপ ক্যাপ্টেন একেএম আব্দুর রাজ্জাক। আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। ব্রিগেডিয়ার চৌধুরী, আপনার কাছ থেকে আবারও একটু শুরু করি। মানে শান্তিরক্ষী হিসাবে আপনারা যখন বিভিন্ন দেশে বিভিন্ন মিশনে যান, আপনাদের তো প্রাইমারি রেসপন্সিবিলিটি হচ্ছে সেখানকার সিভিলিয়ানদের নিরাপত্তা বিধান করা, সম্ভাব্য কোনো গোলযোগ নিয়ন্ত্রণ কিংবা দমন করা। কিন্তু আমরা বিভিন্ন গল্পে শুনি যে এই মূল দায়িত্ব পালন করেও বাংলাদেশের যে শান্তিরক্ষীরা যান, তারা আরও অনেক বেশি কাজে সম্পৃক্ত থাকেন, এবং বাংলাদেশের যেটি চরিত্রগত হিউম্যানিটেরিয়ান ক্যারেক্টার, সেই জায়গা থেকেও আপনাদের কাছ থেকে ওষুধ দেওয়ার গল্প শুনি, তাদেরকে চিকিৎসা দেওয়ার গল্প শুনি, স্থানীয়দের নানানভাবে সহযোগিতা করার গল্প শুনি, একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। সেই জায়গা থেকে একটু আপনার অভিজ্ঞতা শুনতে চাইব। ধন্যবাদ আপনাকে, খুবই একটি পার্টিনেন্ট একটি প্রশ্ন। তো বাংলাদেশ সেনাবাহিনীর কথা যদি বলি, বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে তারা পার্বত্য চট্টগ্রামে তারা অপারেশন করে আসছে, এবং আমাদের সৈনিকরা সেখানে অপারেশন করে আমাদের দেশের মধ্যে অপারেশন করছে, বা তারা একটা অপারেশনের মধ্যে থাকাতে তারা কিন্তু এটার সাথে অলরেডি ইউজ টু। তো যার ফলে আমাদের সৈনিকরা যখন মিশনের এতে যাওয়ার পর ওখানকার যে সমস্যাগুলো আছে এলাকার, এটাকে তারা আত্মস্থ করছে, তারা এটাকে নিজের সমস্যা হিসাবে নিচ্ছে, এবং তারা ওইটার সাথে একীভূত হয়ে যাচ্ছে এবং মিশে যাচ্ছে। যার ফলে তারা যখন ওখানে যাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা তারা এটাকে মানবিকভাবে দেখছে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সৈনিক যারা আছে তারা অত্যন্ত ডিসিপ্লিন, শৃঙ্খলাবোধ তাদের মধ্যে আছে, এবং তাদের যে নিরাপত্তা সচেতনতা, এবং তারা কিন্তু একটা
সিরিজ অফ এর আগে আমরা আলাপ করেছি, অনেকগুলো ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যায় কিভাবে ওখানে কন্ডাক্ট করতে হবে, কিভাবে মিশতে হবে, কিভাবে তাদের বিভিন্ন রিচুয়ালগুলোকে সম্মান দেখাতে হবে, এগুলো কিন্তু আমাদের সৈনিকরা জানে। যেহেতু তারা জানে এবং তাদের একটা ট্র্যাক রেকর্ড আছে, এবং সবার আগে দেশ, আমি কোনোভাবেই যাতে আমার পারফরমেন্স দিয়ে বা আমার কাজ দিয়ে আমার দেশকে কোনোভাবে যাতে আমি ছোট না করি, এটা কিন্তু সবার মাঝে কাজ করে। যার ফলে তারা যখন মিশন এরিয়াতে ডিপ্লয়েড হয় তারা খুবই ডিসিপ্লিন থাকে, নাম্বার ওয়ান, এবং তারা লোকাল যারা আছে তাদের সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকে, এবং যে কোনো জায়গাতে দেখা যাচ্ছে পাশাপাশি দুইটা ব্যাটালিয়ান আছে, অন্য কোনো দেশের একটি ব্যাটালিয়ান এবং ব্যান্ড আছে, আমরা বাংলাদেশের ব্যাটালিয়ানগুলোকে ব্যান্ড বলি। তো যে কোনো জায়গাতে ব্যান্ডের ট্রুপস যখন যায় বা তারা যখন কোনো একটা অপারেশন করে, লোকালি লোকজন তারা খুব কনফিডেন্স ফিল করে এবং তারা মনে করে যে না, এটা একটা আস্থার জায়গা, এবং যে কোনো ধরনের সমস্যা তারা কিন্তু এই ব্যান্ডের কাছে এসে সমস্যাগুলো বলে, এবং তাদের একটা আস্থা আছে, এই আস্থার জায়গা যে ব্যান্ড এখান থেকে আমাদের এই প্রবলেমগুলোকে সলভ করে দেবে। এছাড়াও বিভিন্ন মানবিক যে কার্যক্রমগুলো আছে, কিছু কাজ আছে ম্যান্ডেটেড কাজ, যেমন রাস্তাঘাট তৈরি করা, এটা আমাদের ফোর্স ইঞ্জিনিয়ার যারা থাকে তাদেরকে বলা থাকে, এবং বাংলাদেশি যে ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট থাকে সেটাকে ব্যান ইঞ্জিনিয়ার বলা হয়, তারা অনেক ধরনের কাজ করে যায়। তো এটাও কিন্তু একটা দৃশ্যমান আমাদের তাদের দেশের জন্য একটি কাজ করে যায়, এবং এর ফলেও কিন্তু আমরা অনেক একটা আস্থার জায়গা পাই। এবং আমরা আমাদের যে প্রত্যেক কন্টিনজেন্টের সাথে একটা ফিমেল প্লাটুন থাকে, তারা যে কোনো ধরনের কাজের জন্য বা ফিমেল এনগেজমেন্ট একটা প্লাটুন থাকে, যার ফলে তারাও যে কোনো ধরনের প্রবলেম হলে বা কোনো জায়গাতে কোনো পেট্রোলিং গেলে বা কোনো ধরনের সমস্যা হলে এই কাজগুলোকে তারা সুন্দরভাবে করতে পারে, এবং একটি আস্থার জায়গা এবং একটা মানবতার জায়গাতে তারা কাজ করে। জি, এই মুহূর্তে 493 জন নারী শান্তিরক্ষী আছেন বিভিন্ন মিশনে। ধন্যবাদ আপনাকে ব্রিগেডিয়ার চৌধুরী। আমি ক্যাপ্টেন আমিন আব্দুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাইব, যেটি বলছিলেন ব্রিগেডিয়ার চৌধুরী, যে আস্থা, ব্যান্ড-ব্যাটের প্রতি আস্থা, এই ব্লু হেলমেট তো সবাই পরেন, জি, কিন্তু ব্যান্ড-ব্যাটের প্রতি এই আস্থা কেন? কি ম্যাজিকে, কি কারিশমায়? আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও এই প্রশ্নটা করার জন্য। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কিংবা বাংলাদেশ পুলিশের যারাই ইউএন ম্যান্ডেটে ব্লু হেলমেট পরে যাচ্ছেন, তাদের পেশাদারিত্বের জায়গাটা সবার উপরে, এটা আমরা আগেও বলেছি বা আবারও বলছি। আমাদের এই প্রস্তুতিকালীন সময় থেকে শুরু করে টোটাল ডিপ্লয়মেন্ট টাইমে আমাদের যে যারা এখানে যে ম্যান্ডেট নিয়ে যাচ্ছেন, তারা তাদের দায়িত্ব তো করবেনই। আমাদের নৌবাহিনীর এই মুহূর্তে আমি বলেছি আপনাকে যে আমাদের লেবাননে ইউনিফিলে আমাদের একটি জাহাজ রয়েছে, পাশাপাশি সাউথ সুদানে আমাদের একটি ফোর্স মেরিন ইউনিট রয়েছে। তারা কিন্তু তাদের ম্যান্ডেট অনুযায়ী স্ব জায়গায় তাদের দায়িত্ব পালন করছেন, এবং সেই দায়িত্ব পালনের জায়গাগুলোতে তারা আস্থার পরিচয় রেখেছেন, এবং পেশাদারিত্বের জায়গাতে তারা কখনোই কোনো কম্প্রোমাইজ করছেন না। যে কারণে আপনি দেখবেন যে বাংলাদেশের আমাদের যে সমস্ত শান্তিরক্ষীরা যেখানেই যাচ্ছেন, তারা দেশের জন্য সুনাম নিয়ে আসছেন, গর্ব নিয়ে আসছেন। আমরা বছরের পর বছর সর্বোচ্চ ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি হচ্ছি, শুধুমাত্র সংখ্যার বিবেচনায় আমাদেরকে নেওয়া হচ্ছে এটা না, কিন্তু এটা আমাদের প্রত্যেকটা জায়গাতে। ব্রিগেডিয়ার রাকিব বলেছেন এখানে যে সমস্ত কান্ট্রিতে গিয়েছে বাংলাকে তাদের ভাষা হিসেবে দিয়েছে, ওইখানে আমাদেরকে আলাদা সম্মান দেওয়া হয়। এর রিজনটা এখানেই যে আমরা কোর থেকে কাজটা করছি, অন্তর থেকে, আমাদের কাজের ভিতরে দেশপ্রেম বাংলাদেশ থেকেই যায়। শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের বাংলাদেশের সামাজিক একটা আমাদের কালচারের অংশ। এটা আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা সহাবস্থান করছি, এবং ছোটবেলা থেকে যে আমাদের যে সামাজিক এবং জাতীয় পর্যায়ে যে শিক্ষাটা আমাদের ভিতরে নিয়ে যাচ্ছি, দেশপ্রেমের অংশটা নিয়েই আমরা কিন্তু এখানে দায়িত্ব পালন করছি। আমি ইউনিফিলের কথা যদি ধরি, আমরা সেখানে মেরিটাইম টাস্কফোর্সের অংশ হিসেবে অস্ত্র এবং গোলাবারুদ যাতে লেবাননে প্রবেশ করতে না পারে সেই দিকে খেয়াল রাখছি। জাহাজ এবং এয়ারক্রাফটে আমরা নজরদারিতে রাখছি। পাশাপাশি কিন্তু যেখানে মানবিক বিষয়গুলো থাকছে, এখানে সমুদ্রে যখন জাহাজ চলে, ছোট বোটগুলো চলে, এখানে প্রচুর দুর্ঘটনা ঘটে। এখানে কিন্তু ইমিডিয়েটলি আমাদের কন্টিনজেন্টগুলো, আমাদের জাহাজ এখানে রেসপন্স করে, সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন করে, তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে। সাউথ সুদানের প্রসঙ্গে যদি আনি, সেখানে আমাদের দায়িত্ব প্রায় 938 কিলোমিটার দীর্ঘ হোয়াইট নাইল রিভারে আমাদের অপারেশন লাইফলাইন পরিচালিত হয়। ইতিমধ্যে আমরা প্রায় 63টা অপারেশন পরিচালনা করেছি। এটা অপারেশনাল পার্ট। পাশাপাশি কিন্তু তারা মানবিক যে সমস্ত কার্যগুলো করছেন, অসামরিক যে সমস্ত নাবিকরা আছেন তাদের নিরাপত্তা দিচ্ছেন, চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে, আমাদের স্থানীয় জনসাধারণকে তাদের অগ্নি নির্বাপনে সহযোগিতা করা হচ্ছে, তাদেরকে জরুরি চিকিৎসা প্রদান করা হয়। ক্ষেত্র বিশেষে আমি উদাহরণ হিসেবে হয়তোবা বলবো যে অনেক জায়গাতে এডুকেশন ম্যাটেরিয়াল পর্যন্ত তারা প্রোভাইড করেছে, যাতে তারা শিক্ষার অংশ হিসেবে নিতে পারেন। তাদেরকে ভোকেশনাল ট্রেনিংও
অনেক কন্টিনজেন্ট থেকে স্বেচ্ছায় তাদেরকে দেওয়া হয়েছে। এই সামগ্রিকভাবে এই বিষয়টা নিয়ে আমরা একটা আস্থার জায়গা তৈরি করি, এবং আমি আপনাকে দৃঢ়চিত্তে বলতে চাই যে এই জায়গাটুকু দেশপ্রেমের জায়গাতে আমরা কম্প্রোমাইজ করছি না, আমরা আমাদের পেশাদারিত্বের জায়গায় কম্প্রোমাইজ করছি না, এবং আমাদের যেই ম্যান্ডেটটা আছে সেই ম্যান্ডেটটাকে আমরা সমুন্নত রাখছি। সুতরাং আমরা যেখানেই দায়িত্ব পালন করব ব্লু হেলমেটের আওতায় কিংবা তার বাইরে, আমাদের দেশের সম্মান সর্বোচ্চ শিখরে থাকবে, সেটাই আমরা প্রত্যাশা করব। মানে শুধু দায়িত্ব না, পতাকার প্রতি একটা দায়বোধ এখানে অন্যতম নিয়ামক হয়ে ওঠে। ধন্যবাদ ক্যাপ্টেন আব্দুল্লাহ। গ্রুপ ক্যাপ্টেন রাজ্জাক, আপনার কাছ থেকে জানতে চাইবো, বিদেশি যে সদস্যরা কাজ করেন আপনাদের সাথে, আপনাদের অধীনস্থ কিংবা ঊর্ধ্বতন, বিদেশি ফোর্সের সদস্যরা আপনাদের বাংলাদেশের সদস্যদের কিভাবে দেখেন? মানে স্থানীয়রা তো এক ধরনের একটা পজিটিভ ভাইবে দেখে, এটা কি অন্যদের কখনো কখনো একটু জেলাসির কারণ হয়, কিংবা আপনাদের সেই রিলেশনটা কেমন অন্যান্য দেশের শান্তিরক্ষীদের সাথে? ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। যে আমরা যখন শান্তিরক্ষী মিশনে যাই, আমরা তো আরও অনেক দেশের মানুষের সাথে ওখানে কাজ করতে হয়। তো একটা জিনিস হলো যে আমাদের পেশাদারিত্ব, এই জিনিসটাকে সবাই খুব সম্মান করে, এবং আরেকটা জিনিস হলো আমরা খুব ডিসিপ্লিনড, এবং আমাদেরকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছে তার বাইরে আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই, আমরা অন্য কোনো কিছু করতে যাই না। এই জন্য আমাদের সাথে অন্যান্য যারা বিদেশি আছেন তারা ধরে নেন যে আমাকে যেটুকু বলা হবে আমি সেটুকুই করব অপারেশনালি। এবং আরেকটা হলো আমাদের যে পেশাদারিত্ব, আমাদের পেশাদারিত্বের অনেক কিছু কিন্তু আমরা এই ইউএন মিশনের মাধ্যমে দেখাতে পেরেছি, মানে পুরো বিশ্বকে। আমি যদি উদাহরণ দিই তাহলে বলবো, আমাদের 1995 সালে কুয়েতে দুটো বেল 212 হেলিকপ্টারের মাধ্যমে আমাদের হেলিকপ্টার ডেপ্লয়মেন্ট শুরু হয় ইউএনএ। এবং প্রথম আমরা সিনিয়রদের কাছ থেকে শুনেছি যে বিদেশিরা অনেকেই যে বাংলাদেশি হেলিকপ্টার এখানে উঠবো, পাইলটটা ঠিকমতো ফ্লাই করতে পারবে তো, এই ধরনের একটা মনোভাব তাদের ছিল। কিন্তু আমাদের পেশাদারিত্বের কারণে খুব অল্প কিছুদিনের মধ্যেই তাদের সেই ধারণা পাল্টে যায়। শুধু পাল্টে যায় না, কুয়েতের সেই দুটো বেল 212 হেলিকপ্টারের যে অভিজ্ঞতা, এরপরে যত জায়গাতে ইউএন মিশনের আপনার এভিয়েশন অথবা হেলিকপ্টার ট্রান্সপোর্ট এয়ারক্রাফট দরকার হয়েছে, ইউএন হেডকোয়ার্টার থেকে সবার আগে বাংলাদেশকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা কি দিতে পারবা। এবং আমরা তারপর থেকে আপনার এই কঙ্গোতে, তারপরে আইভরি কোস্ট, পূর্ব তিমুর, মালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, বিভিন্ন দেশে অনেক হেলিকপ্টার এবং পরিবহন বিমান দিয়ে আমাদের অপারেশন পরিচালনা করেছি। এবং আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমাদের কোনো দুর্ঘটনা, কোনো ট্র্যাক রেকর্ড, মানে খারাপ কোনো কিছু হয়নি। সুতরাং বিশ্বের সকল দেশের মানুষ যারা নাকি ইউএনএ আসে এবং আমাদের এই হেলিকপ্টার অথবা আমাদের যে এয়ারফিল্ড সাপোর্ট ইউনিট, আমাদের যে আচার ব্যবহার, আমাদের যে পেশাদারিত্ব, সব কিছুকেই তারা অত্যন্ত মর্যাদা দেয় আমি বলবো, এবং আমাদের প্রতি তাদের বিশ্বাস অনেক উপরে চলে গিয়েছে। মানে এই আস্থা, বিশ্বাস, মর্যাদা আসলে আপনাদের মাধ্যমে শেষ পর্যন্ত বাংলাদেশের মানচিত্র এবং পতাকার। আমরা আরেকটা বিরতি নেব। প্রিয় দর্শক, বিশেষ এই আয়োজনে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবসের বিশেষ এই আয়োজনে। আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, ক্যাপ্টেন আহমেদ আমিন আব্দুল্লাহ এবং গ্রুপ ক্যাপ্টেন AKM আব্দুর রাজ্জাক। আমি এবার একটু উল্টো দিক থেকে শুরু করি। গ্রুপ ক্যাপ্টেন রাজ্জাক, আপনার কাছ থেকে শুরু করব। মানে ধরেন একটু ভাববাচ্চার প্রশ্ন, আপনি পেশাদারিত্ব, দায়িত্ব, দায়বোধ সব কিছু মিলিয়ে আপনি শেষ পর্যন্ত তো বাংলাদেশের পতাকার প্রতিনিধিত্বকারী। এই ফিলটা কেমন? মানে জানেন যে কোনো সময় একটা মৃত্যু ঝুঁকি পরিস্থিতি তৈরি হতে পারে, দুর্গম অঞ্চলে অপারেশন করতে যেতে হতে পারে, তারপরও শেষ বেলায় সেই যে পতাকার প্রতিনিধিত্ব করা, এই জায়গার আবেগ ভাবনাটা কেমন? ধন্যবাদ আপনাকে আবারও। আমরা যারা সশস্ত্র বাহিনীতে জয়েন করি, আমরা কিন্তু জয়েন করি, আমরা জানি যে আমাদেরকে যুদ্ধ করতে হবে দেশের জন্য, এই পতাকার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে, এবং যে কোনো মুহূর্তে আমাদেরকে আমাদের জীবন উৎসর্গ করতে হবে। এটা যেদিন আমি জয়েন করেছি সেদিন থেকেই জানি। তো এখন আমাদের হয়তো দেশে দেশে ওরকম যুদ্ধ নেই, কিন্তু এই দেশকে প্রতিনিধিত্ব করার একটা বড় সুযোগ আমাদের সামনে আসে আমরা যখন ইউএন মিশনে শান্তিরক্ষী বাহিনীতে যাই। তো আমরা জানি যে আমরা যেখানে যাচ্ছি আমাদের অনেক পূর্বসূরীরা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটা খুব ভালো জায়গা না, ওখানে যুদ্ধ হচ্ছে, গোলাগুলি হচ্ছে। আমার নিজের অভিজ্ঞতা আছে, এমনও হয়েছে সারা রাত আপনার যা শুয়েছিলাম, আমাদের উপর দিয়ে মানে দুই পক্ষের গুলি যাচ্ছে, আমরা দেখতেছি যে মানে গুলি একবার এদিক থেকে যাচ্ছে, একবার এদিক থেকে যাচ্ছে।
সো যে কোনো মুহূর্তে আমি ওদের ক্রসফায়ার উপরে যেতে পারতাম। আর এমনিতেও তো আপনি অবশ্যই জেনে থাকবেন যে আমাদের মাঝে মাঝে এমবুশ করা হয়, বিশেষ করে আমি এটা বলবো যে আমাদের যারা সেনাবাহিনীর যারা সদস্য যারা নাকি মাঠে যান, মাঠে যেতে হয়, ওনাদের এমবুশ করা হয়। আমাদের বিমান বাহিনী থেকেও কিন্তু আমাদের এখনো পর্যন্ত 6 জন সদস্য শাহাদাত বরণ করেছেন। তো আমরা এটার জন্য প্রস্তুত, এবং এই মৃত্যু গর্বের মৃত্যু। এই মৃত্যু, আপনার মৃত্যু হবে, আপনার কফিনে এই লাল সবুজ পতাকা মোড়ানো থাকবে, সবাইকে তো মরতে হবে। এই মৃত্যু তো গৌরবের মৃত্যু। সবাই আপনার জন্য দোয়া করবে, আপনি মানে শহীদের মর্যাদা নিয়ে মারা যাবেন। সারা দুনিয়া আপনাকে চিনবে, এই দেশ আপনাকে চিনবে, দেশের মানুষ আপনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। সুতরাং এই বীরের মৃত্যুর জন্য আমরা সবসময় প্রস্তুত, দেশের জন্য আমরা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত। জি, ধন্যবাদ ক্যাপ্টেন আব্দুল্লাহ। এখনো পর্যন্ত এই মিশনে 168 জন শান্তিরক্ষী, বাংলাদেশ শান্তিরক্ষী শহীদ হয়েছেন। মানে যেটা বলছিলেন গ্রুপ ক্যাপ্টেন রাজ্জাক, যে আপনারা কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যান, আপনারা এক ধরনের মিলিটারি ক্যারেক্টার বিলং করেন, তারপরে তো দিন শেষে রক্ত মাংসের মানুষ, আপনাদের পরিবারের একটা দুশ্চিন্তা থাকে আপনাদের নিয়ে। সেই দুশ্চিন্তা কি কখনো ছোঁয়, কিংবা এইরকম ঝুঁকিপূর্ণ জায়গায় সেই দেশের আবেগ এবং পরিবারের নিয়ে দুশ্চিন্তা, সেইটা কতটা স্পর্শ করে? অবশ্যই স্পর্শ করে। আমরা সবাই রক্ত মাংসের মানুষ, এবং এখানে আমরা প্রশিক্ষণের পর্যায়গুলো অতিক্রম করে সেটাকে ধারণ করেই সামনে অগ্রসর হওয়ার প্রশিক্ষণটুকু আমরা নিয়েছি। যেভাবে গ্রুপ ক্যাপ্টেন রাজ্জাক বললেন যে আমরা এই একটা বীরের দায়িত্ব নিয়েই দেশের বাইরে যাচ্ছি, এবং আমরা সেটা সম্পাদন করেই দেশে ফেরত আসার আশা নিয়েই সবাই যাচ্ছে। মৃত্যু ভয় কিংবা এখানের যে ঝুঁকিগুলো, সেগুলো সাথে সাথেই থাকবে। আমরা যখন সৈনিক কিংবা নাবিক অথবা বিমান সেনা হিসেবে যোগদান করেছি, আমাদের সাথে এই ঝুঁকিটুকু অন্তর্নিহিত হিসেবেই এসেছে। দেশের বাইরে যখন আমরা যাচ্ছি, আমাদের পরিবার পরিজন এই আবেগের জায়গাটুকু কাজ করে। আপনি যেভাবে বলেছেন, সব কিছুর ঊর্ধ্বে যখন আমি দায়িত্বরত অবস্থাতে থাকছি, আমাদেরকে এটা নিয়ন্ত্রণের প্রশিক্ষণটাকেও আমাদের এখান থেকে নেওয়া হয়েছে, এবং যেই কারণে আমরা দেশের বাইরে থাকা অবস্থাতে আমাদের পরিবারের এই সব কিছু নিয়েই আমরা কাজ করতে পারছি। 168 জন ইতিমধ্যে আপনারা এই যে সংখ্যা যেটা বলেছেন, যে জাতিসংঘে দায়িত্বরত অবস্থায় তারা আত্মোৎসর্গ করেছেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের নিজেদের জীবন দিয়ে। বাংলাদেশ নৌবাহিনীর ইতিমধ্যে আমাদের এখন পর্যন্ত 4 জন এই শাহাদত বরণকারী তালিকায় রয়েছেন। তাদের পরিবার জানেন তারা কি হারিয়েছেন, কিন্তু আমরা যারা দায়িত্ব করেছি তাদেরও দায়িত্ব এখন আছে, তাদেরকে সামনে এই আমাদের নিজেদেরকে এখানে গড়ে তোলা, যাতে ভবিষ্যতে আমরা যখন এই ধরনের দায়িত্বরত অবস্থাতে যাব, আমাদের যে ঝুঁকিগুলো থাকবে সেগুলোকে মোকাবেলা করার জায়গা। আবেগের জায়গা সবারই থাকবে। আমি ব্যক্তিগতভাবে যদি আবেগের জায়গায় স্পর্শ করতে চাই, আমি জাতিসংঘ মিশনে থাকা অবস্থাতে আমার বাবা মৃত্যুবরণ করেছেন, এবং আমি দেশে এসেছি, তার দাফন করে আবার আমি 7 দিন পরে মিশনে গিয়ে দায়িত্বরত অবস্থাতে আমি ওখানে দায়িত্ব শেষ করে তারপরে বাংলাদেশে ফিরেছি। এই অংশটুকু আমাদের নিজস্বই, আমাদের একান্তই আমাদের, এবং আমরা দেশপ্রেম এবং আমাদের দায়িত্ববোধ থেকেই এটা নিয়েছি যে আমরা আবার ফেরত যাব, এবং দেশের সম্মান এবং আমাদের সর্বোচ্চ যেটা দেয়ার দেশের, সেটা আমরা দেশের বাইরে দিব। শুধুমাত্র যে সংঘাতে মৃত্যুবরণ করছে সেটা কিন্তু না। বর্তমান সময়ে আপনারা যারা মিশন সম্পর্কিত ধারণা রাখেন, আফ্রিকার এই এলাকাগুলোতে বিভিন্ন ধরনের মহামারী আছে, কিন্তু লাসা ফিভার আছে, ইয়েলো ফিভার আছে, এখানে ইবোলার আউটব্রেক হয়েছিল, এবং আমি লাইবেরিয়াতে 2013-14 সালে মিশন করেছি। তো আমি মিশন করাকালীনই কিন্তু ইবোলার প্রথম আউটব্রেকটা ওইখানে হয়েছে। আমরা যে সমস্ত জায়গাতে দায়িত্ব পালন করেছি, আমাদেরকে সম্পূর্ণ প্রস্তুতিটা নিয়েই যেতে হয়েছে। আমরা জেনেছি যে আজকে আমরা একটা এলাকাতে পেট্রোল করতে যাচ্ছি, সেই এলাকাতে ইবোলার আউটব্রেক করা আছে। সো সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেরত এসে আবার সেই প্রস্তুতিটা নিয়ে দিন শেষে আবার নিজেকে মনিটর করা, এটা কিন্তু চলছে। এখন এই যে করোনা ভাইরাসের সময়টা গেল, এর ভিতরেও কিন্তু আমাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বন্ধ হয়নি। আমাদের প্রত্যেকটা সদস্য এই যে টোটাল এই জাতিসংঘ পরিস্থিতি যেটা থাকে সেটা তো থাকছেই, পাশাপাশি অতিমারি মহামারীর এই ঝুঁকিটা নিয়েও কিন্তু তারা করছেন। এবং আমি মনে করি আমাদের শক্তি, আমাদের দেশ, আমাদের পরিবার, আমাদের দেশের জনগণ, তারা আমাদের এই আস্থার জায়গাতে বসিয়েছে বলেই আমরা আজকে দেশের বাইরে গিয়ে সেই আস্থার প্রতিফলন দিতে পারছি, এবং এই জন্য আমরা আন্তরিকভাবে গর্বিত, এবং আমাদের সামনেও আমাদের যেভাবে দিনগুলো আসবে আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব এই দেশের জন্য।
ধন্যবাদ ক্যাপ্টেন আব্দুল্লাহ গ্রুপ ব্রিগেডিয়ার জেনারেল রকিবুল করিম চৌধুরী। আপনার কাছ থেকে একটু শেষ করবো। এবারে স্লোগান হচ্ছে ফিট ফর দ্য ফিউচার বিল্ডিং বেটার টুগেদার। এই স্লোগানের পার্সপেক্টিভে একটু যদি বলেন, বাংলাদেশের এই যে শান্তিরক্ষায় অগ্রযাত্রা, সেটি কি প্রত্যাশা করেন, কোন গতিতে এগিয়ে যাবে, এবং বিল্ডিং বেটার টুগেদার সবাই মিলে একটি শান্তি বিরাজ করা পৃথিবীব্যাপী, সেটি কিভাবে এগোবে? জি, ধন্যবাদ আপনাকে খুবই একটি পার্টিনেন্ট একটি প্রশ্ন করার জন্য। তো আমরা বাংলাদেশি শান্তিরক্ষী যারা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, আমরা সুন্দরভাবে এই দায়িত্ব পালন করে যাচ্ছি। এবং এখন আমরা জানি যে বর্তমানে এই পিস কিপিং বা যে একটা ম্যান্ডেট চেঞ্জ হয়েছে। আমরা আগে চ্যাপ্টার 6-এর আন্ডারে কাজ করতাম, এখন পিস এনফোর্সমেন্ট বা চ্যাপ্টার 7-এর আন্ডারে আমরা কাজ করছি। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের নতুন নতুন মাত্রা যোগ হয়েছে, টেরোরিজম যোগ হয়েছে, নতুন প্রজন্মের অস্ত্রশস্ত্র তারা ব্যবহার করছে, প্লাস ওখানে বিভিন্ন ধরনের আইডির একটা বিষয় আছে, যেটাকে উদ্ভাবিত বিস্ফোরক সরঞ্জাম যেটাকে বলা হয়। এছাড়াও স্থানীয় যারা আছে তাদের মধ্যে একটা বিবাদমান একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের দিনকে দিন বাড়ছে। এছাড়াও অনেক সময় দেখা যাচ্ছে যে দেশ আমাদের হোস্ট কান্ট্রি যারা, তারা দেখা যাচ্ছে যে কোনো একটা প্রপার ম্যান্ডেট ছাড়া বা কোনো একটা প্রপার ডিসিশন ছাড়াই আমাদেরকে হয়তো ডিপ্লয় করে দিচ্ছে। তো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে আমাদের। তো এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা কাজ করে যাচ্ছি, এই জন্য রিসোর্সের প্রয়োজন হয়। তো আমি ধন্যবাদ জানাবো আমাদের সরকার প্রধানকে, বাংলাদেশ এবং সেনাবাহিনীর যে অথরিটি, তারা আমাদের সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছেন এটার জন্য। এবং আমাদের এই বৈশ্বিক মন্দা বা বিভিন্ন অর্থনৈতিক যে একটা এখন খারাপ সময় যাচ্ছে, বাট তারপরেও আমাদের এই মিশনের জন্য, ইউএন মিশনের জন্য যেসব ইকুইপমেন্ট দরকার বা যে ধরনের সাপোর্ট দরকার, এই পরিপূর্ণ সাপোর্ট এবং আমাদের যে লজিস্টিক সিস্টেম, এটার জন্য যে খরচ, এটা আমরা কিন্তু পরিপূর্ণভাবে পাচ্ছি এবং এটার জন্য কিন্তু আমরা ওইভাবে প্রস্তুত হচ্ছি। এছাড়াও আরেকটি ইউএনের জন্য আরেকটি রিকোয়ারমেন্ট আছে, নারী সদস্যদের যে অংশগ্রহণ করা, অলরেডি আমরা বলেছি। এটার জন্য কিন্তু আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। আপনি জানেন যে 2015 সালে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে নারী সেনা সদস্য তারা জয়েন করে প্রথম, এবং 2019 সাল থেকে কিন্তু তারা অলরেডি সেনা সদস্য হিসাবে দায়িত্ব পালন করছে। তো জাতিসংঘের যে একটা চাহিদা আছে, আরও বেশি পরিমাণে নারী সেনা সদস্য তারা নিতে চাচ্ছে, এটা দেওয়ার জন্য কিন্তু আমরা প্রস্তুত, এবং পাইপলাইনে আমাদের অনেক নারী সেনা সদস্য তারা প্রস্তুত হচ্ছে। তো সার্বিক বিবেচনায় আমাদের ট্রেনিং আসপেক্ট যদি আমরা চিন্তা করি, আমাদের অস্ত্র সরঞ্জামাদির কথা যদি চিন্তা করি, প্লাস আমাদের যে ব্যক্তিগত প্রস্তুতি এবং প্রশিক্ষণের কথা চিন্তা করি, তো আমরা এটা এক পার আছি, সমান সমান আছি বা কিছুটা এগিয়েও আছি। তো যেটা সামনে যে চ্যালেঞ্জগুলো আসবে, এটাকে আমরা মোকাবেলার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত, এবং আমরা যেভাবে এখন কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা আরও ভালো কাজ করব, এটাই আমরা আশা রাখছি। আমরা প্রত্যাশা করি বাংলাদেশের এই শান্তিরক্ষায় অবদান আরও অনেক দিন এরকম সর্বোচ্চ অবস্থায় থাকবে এবং সমুন্নত থাকবে লাল সবুজের পতাকা। ব্রিগেডিয়ার জেনারেল রকিবুল করিম চৌধুরী, ক্যাপ্টেন আহমেদ আমিন আব্দুল্লাহ এবং গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2024 উপলক্ষে বিশেষ আয়োজন। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য।